বাবা, পুকুরে একসাথে স্নান করতে করতে আমার মনে হলো তুমি আমার স্বামী হলে কেমন হতো গু। গ্রামের পুকুরে স্নান করতে গিয়েছিলাম সকাল সকাল। ছেলেও এলো আমার সাথে। পুকুরের এক পাশে আমি, অন্য পাশে সে। পানি ঠান্ডা আর পরিষ্কার। হঠাৎ সে আমার কাছে এসে বলল, বাবা, এই পুকুরের পানি যেমন স্বচ্ছ, তেমনি আমার মনটাও তোমার জন্য স্বচ্ছ। আমি হাসলাম। ভাবলাম ছেলেমানুষি কথা। কিন্তু সে আরও কাছে এসে বলল, বাবা, আমি তোমাকে এভাবে দেখলে আমার মনে অন্য রকম ভাবনা আসে। আমি অবাক হয়ে তাকালাম। পুকুরের পানিতে সূর্যের আলো চিকচিক করছিল। সে আমার হাত ধরে বলল, আমি তোমাকে ভালোবাসি। শুধু বাবার মতো নয়, একজন পুরুষ হিসেবে। পুকুর পাড়ের কাশফুল হাওয়ায় দুলছিল। সে বলল, বাবা, আমরা এই গ্রামে থেকে স্বামী স্ত্রী হিসেবে সংসার করতে পারি। তুমি আমাকে বিয়ে করো। পুকুরের পানিতে আমাদের প্রতিচ্ছবি দেখা যাচ্ছিল। আমি তার দিকে তাকিয়ে থাকলাম। সে বলল, বাবা, এই পবিত্র পুকুরের পানির সাক্ষীতে আমি তোমাকে প্রস্তাব দিচ্ছি। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম প্রিয়াঙ্কা দাস। আমার বয়স ৩৯ বছর। আমার স্বামীর নাম রাহুল দাস, বয়স ৪২ বছর। আমাদের ২ সন্তান, সৌরভ আর রিয়া। সৌরভ ১৮ বছর বয়সী, কলেজে পড়ে। রিয়া ১৩ বছর বয়সী, স্কুলে যায়। এই গল্পটি শুরু হয়েছিল গত বছরের শীতের এক সকালে। আমাদের গ্রামের বাড়িতে ছুটি কাটাতে গিয়েছিলাম পুরো পরিবার নিয়ে। গ্রামে আমাদের একটা পুরনো বাড়ি আছে, যেটা আমার দাদার আমলের। বাড়িটা বেশ বড়, কিন্তু বছরের পর বছর ধরে কেউ থাকে না বলে অনেক জায়গা ভাঙাচোরা হয়ে গেছে। সৌরভ আমার সাথে সকালে পুকুরে স্নান করতে যেত প্রায়ই। সেদিনও আমরা দুজনে গেছি। পুকুরটা আমাদের বাড়ির ঠিক পেছনেই। খুব সুন্দর একটা পুকুর, চারপাশে বড় বড় গাছ। পানি একদম স্বচ্ছ আর ঠান্ডা। আমি যখন পুকুরে নামছিলাম, সৌরভ হঠাৎ খুব অদ্ভুত আচরণ করতে শুরু করল। সে আমার দিকে এমনভাবে তাকাচ্ছিল যেটা আগে কখনো দেখিনি। তার চোখে একটা অন্যরকম ভাব ছিল। মা, সে বলল, তুমি খুব সুন্দর লাগছো আজকে গু। আমি হাসলাম। ভাবলাম হয়তো ছেলেমানুষি প্রশংসা। কিন্তু তার কথার ভঙ্গিতে কিছু একটা অস্বাভাবিক লাগল। সৌরভ, তুই কেমন যেন কথা বলছিস গু। সে আরও কাছে এসে আমার হাত ধরল। মা, আমি একটা কথা বলবো। হ্যাঁ বলো উ। মা, আমি কি তোমাকে বিয়ে করতে পারি? আমি স্তব্ধ হয়ে গেলাম। কি বলছে সে? এটা কি ধরনের কথা? আমার মাথা ঘুরতে শুরু করল। সৌরভ, তুই কি বলছিস? এসব কি ধরনের কথা? কিন্তু সে থামল না। মা, আমি সত্যিই তোমাকে ভালোবাসি। শুধু মায়ের মতো না, একজন নারী হিসেবেও। আমি চাই তুমি আমার স্ত্রী হও। আমার মাথায় যেন বজ্রপাত হল। এ কি শুনছি আমি? আমার নিজের সন্তান আমাকে এসব কি বলছে? সৌরভ, তুই পাগল হয়ে গেছিস নাকি? এসব কি বলছিস তুই? কিন্তু তার চেহারায় কোনো লজ্জা বা অনুতাপের ছোঁয়া নেই। বরং তার চোখে একটা অদ্ভুত দৃঢ়তা। মা, আমি খুবই সিরিয়াস। আমি তোমাকে প্রপোজ করছি। এই পুকুরের সাক্ষীতে গু। পুকুরের পানিতে আমাদের প্রতিবিম্ব পড়ছিল। সূর্যের আলো ঝিকমিক করছিল পানির উপরে। চারপাশে কাশফুলের বন হাওয়ায় দুলছিল। আমি দ্রুত পুকুর থেকে উঠে এলাম। সৌরভ, তুই এখনই বাড়ি চলো। এসব পাগলামি বন্ধ করো। কিন্তু সে আমার পিছু নিল। মা, তুমি রাগ করছো কেন? আমি তো ভালোবেসে প্রপোজ করেছি উ। বাড়িতে ফিরে আমি ভীষণ অস্থির হয়ে পড়লাম। কি করব এখন? স্বামীকে বলবো? নাকি এটা ছেলের একটা খারাপ সময় যেটা এমনিতেই কেটে যাবে? সন্ধেবেলা রাহুল যখন বাজার থেকে ফিরল, আমি তাকে কিছু না বলে পারলাম না। শোনো, সৌরভের সাথে একটা সমস্যা হয়েছে গি। কি হয়েছে? আমি পুরো ঘটনাটা বললাম। রাহুল শুনে প্রথমে অবাক হল, তারপর রেগে গেল। এ কি বলছিস তুমি? সৌরভ এসব বলেছে? হ্যাঁ, আমি নিজে শুনেছি গু। রাহুল সৌরভকে ডেকে পাঠাল। সৌরভ, এদিকে এসো উ। সৌরভ এসে দাঁড়াল বাবার সামনে। তার মুখে কোনো ভয় বা অপরাধবোধ নেই। তুই তোর মাকে কি বলেছিস? আমি মাকে বিয়ের প্রস্তাব দিয়েছি গু।
রাহুল হাত উঠালো সৌরভের দিকে। তুই কি বলছিস? তোর মাথা খারাপ হয়ে গেছে? কিন্তু সৌরভ ঠান্ডা গলায় বলল, বাবা, আমি কোনো ভুল কাজ করিনি। আমি শুধু আমার মনের কথা বলেছি। মনের কথা? এটা মনের কথা? এটা পাপ। এটা অপরাধ। পাপ কেন? প্রেম করা পাপ? আমি দেখলাম পরিস্থিতি আরও খারাপ হয়ে যাচ্ছে। দুই বাবা ছেলেতে প্রায় মারামারি হয়ে যাবার অবস্থা। থামো দুজনেই, আমি চিৎকার করলাম। এভাবে চেঁচামেচি করে কোনো সমাধান হবে না গি। রাহুল বলল, সৌরভ, তুই এখনই তোর মায়ের কাছে ক্ষমা চাও। আর এসব পাগলামি মাথা থেকে বের করো গি। কিন্তু সৌরভ মাথা নাড়ল। আমি ক্ষমা চাইব না। আমি কোনো ভুল করিনি গি। এরপর কয়েকদিন বাড়িতে একটা অদ্ভুত পরিবেশ তৈরি হল। সৌরভ স্বাভাবিকভাবে কথাবার্তা বলছে, কিন্তু মাঝে মধ্যেই আমার দিকে এমনভাবে তাকায় যেটা আমাকে অস্বস্তিতে ফেলে দেয়া। রাতে রাহুলের সাথে কথা হচ্ছিল। আমার মনে হচ্ছে সৌরভকে কোনো ডাক্তার দেখাতে হবে গু। হ্যাঁ, আমিও সেটাই ভাবছি। হয়তো মানসিক কোনো সমস্যা হয়েছে গি। পরের দিন সকালে সৌরভ আবার আমার কাছে এলো। মা, আমি তোমার সাথে কথা বলতে চাই। কি কথা? আমার প্রপোজালের জবাব। আমি গভীর শ্বাস নিলাম। সৌরভ, তুই বুঝতে পারছিস না এটা কতটা ভুল। আমি তোর মা। তুই আমার সন্তান। আমাদের মধ্যে এ ধরনের সম্পর্ক হতে পারে না গি। কেন? প্রেমে বয়স, সম্পর্ক কিছুই বাধা না গি। সৌরভ, এটা প্রেম না। এটা একটা মানসিক সমস্যা। তোর চিকিৎসার দরকার। সৌরভ রেগে গেল। আমার কোনো মানসিক সমস্যা নেই। আমি পুরোপুরি সুস্থ আছি গু। এরপর থেকে সে আরও জেদি হয়ে গেল। প্রতিদিনই আমার সাথে এ নিয়ে কথা বলার চেষ্টা করে। একদিন রিয়া জিজ্ঞেস করল, মা, সৌরভ ভাই কেন আজকাল এত অদ্ভুত আচরণ করে? আমি কি বলবো তাকে? একটা 13 বছরের মেয়ে এসব কিভাবে বুঝবে? কিছু না মা। বড় হলে অনেকের মানসিকতার পরিবর্তন হয় গে। কিন্তু রিয়া সন্তুষ্ট হল না। না মা, এটা স্বাভাবিক পরিবর্তন না। ভাই খুবই অদ্ভুত আচরণ করছে গি। আমি বুঝলাম রিয়াও পরিস্থিতি টের পাচ্ছে। এদিকে রাহুল সৌরভের সাথে কথা বলার চেষ্টা করছে। সৌরভ, তুই যদি সত্যিই মানুষ হতে চাস, তাহলে এসব ভাবনা মাথা থেকে বের করে দে গি। বাবা, আমি মানুষই আছি। আর প্রেম করাটা মানুষের স্বাভাবিক বৈশিষ্ট্য। কিন্তু নিজের মায়ের প্রেমে পড়া স্বাভাবিক না গে। কেন? মা একজন নারী। আমি একজন পুরুষ। আমাদের মধ্যে শারীরিক আকর্ষণ থাকতে পারে গি। রাহুল আর সহ্য করতে পারল না। চুপ করো। এসব কথা আর বলবে না। কিন্তু সৌরভ থামল না। বাবা, তুমি আমাকে বোঝার চেষ্টা করো। আমি সত্যিই মাকে ভালোবাসি। এই অবস্থা আরও কয়েকদিন চলল। আমি প্রতিদিনই অস্বস্তিতে থাকি। সৌরভ আমার দিকে যেভাবে তাকায়, যেভাবে কথা বলে, সবকিছুতেই একটা অদ্ভুত ভাব। একদিন সকালে আমি যখন রান্নাঘরে কাজ করছি, সৌরভ এসে দাঁড়াল। মা, আমি তোমার জন্য একটা কবিতা লিখেছি। কবিতা? হ্যাঁ, শোনো। এরপর সে যা পড়ল সেটা শুনে আমার শরীর কেঁপে উঠল। এত অশ্লীল, এত অশালীন কবিতা আমি জীবনে শুনিনি। সৌরভ, এসব কি? এটা তোমার জন্য লেখা প্রেমের কবিতা গু। এটা প্রেমের কবিতা না। এটা অশ্লীলতা। সৌরভ মুখ গম্ভীর করে বলল, মা, এটাই প্রেম। প্রেম মানে শুধু মিষ্টি কথা না। প্রেম মানে শারীরিক আকাঙ্ক্ষাও। আমি রান্নাঘর থেকে দৌড়ে বেরিয়ে এলাম। এবার আমি বুঝলাম পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। সৌরভকে অবশ্যই ডাক্তার দেখাতে হবে। রাহুলের সাথে কথা বলে আমরা ঠিক করলাম পরের দিনই সৌরভকে নিয়ে একজন মানসিক রোগ বিশেষজ্ঞের কাছে যাব। কিন্তু সেই রাতে এক অদ্ভুত ঘটনা ঘটল। মাঝরাতে হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। মনে হলো কেউ আমার ঘরে ঢুকেছে। উঠে দেখি সৌরভ আমার বিছানার পাশে দাঁড়িয়ে আছে। সৌরভ, তুই এখানে কি করছিস? অন্ধকারে তার মুখ পরিষ্কার দেখা যাচ্ছিল না। কিন্তু তার কণ্ঠস্বর শুনে বুঝলাম সে খুবই উত্তেজিত। মা, আমি আর পারছি না। আমার খুব কষ্ট হচ্ছে গি। কি কষ্ট? তুই কি বলতে চাইছিস? মা, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারব না। তুমি আমার সাথে পালিয়ে যাও। আমার হৃৎপিণ্ড ধুকধুক করতে শুরু করল। সৌরভ, তুই কি বলছিস? পালিয়ে যাব কোথায়?
আমরা দূরে কোথাও চলে যাব। সেখানে স্বামী স্ত্রী হিসেবে থাকব গু। আমি তাড়াতাড়ি বিছানা থেকে উঠে দাঁড়ালাম। সৌরভ, তুই একদম পাগল হয়ে গেছিস। তুই এখনই তোর ঘরে যা গু। কিন্তু সে এগিয়ে এলো আমার দিকে। অন্ধকারেও তার চোখের উন্মত্ত ভাব দেখা যাচ্ছিল। মা, আমি আর অপেক্ষা করতে পারব না গি। আমি চিৎকার করে উঠলাম। রাহুল! রাহুল! রাহুল তাড়াতাড়ি ঘুম থেকে উঠে এলো। কি হয়েছে? সৌরভ! সৌরভ আমার ঘরে কু। রাহুল সৌরভকে দেখে ভীষণ রেগে গেল। তুই এখানে কি করছিস? তোর মায়ের ঘরে রাতের বেলা এসেছিস কেন? সৌরভ কোনো লজ্জা না করে বলল, আমি মাকে নিয়ে পালিয়ে যেতে চেয়েছিলাম গু। রাহুল সৌরভের গলা ধরে ফেলল। তুই আমার ছেলে হয়ে এসব ভাবছিস? তোর মায়ের সাথে এসব? ছেড়ে দাও আমাকে। আমি কোনো ভুল করিনি গিয়ে। ভুল করিসনি? তুই তোর মায়ের সাথে? এর চেয়ে বড় পাপ আর কি হতে পারে? এই ধস্তাধস্তিতে রিয়াও ঘুম থেকে উঠে এলো। মা, কি হয়েছে? কেন সবাই চেঁচামেচি করছ? আমি তাড়াতাড়ি রিয়াকে তার ঘরে পাঠিয়ে দিলাম। কিছু না মা, তুই গিয়ে ঘুমা গু। কিন্তু রিয়া চলে যেতে চাইল না। না মা, আমি জানতে চাই কি হয়েছে। সৌরভ ভাই কেন এসব করছে? আমি বুঝলাম এভাবে চাপাচাপি করে রাখা যাবে না। রিয়াকেও জানতে হবে। রিয়া, তোর ভাইয়ের একটা মানসিক সমস্যা হয়েছে। সে আমাকে নিয়ে ভুল ভাবনা ভাবছে গু। কি ধরনের ভুল ভাবনা? আমি কিভাবে একটা 13 বছরের মেয়েকে এসব বোঝাবো? রাহুল বলল, রিয়া, তোর ভাই অসুস্থ। আমরা তাকে ডাক্তার দেখাবো। সৌরভ চিৎকার করে বলল, আমি অসুস্থ না। আমি পুরোপুরি সুস্থ। আমি শুধু আমার মনের কথা বলেছি। রিয়া ভয় পেয়ে আমার কাছে চলে এলো। মা, সৌরভ ভাই কেন এত জোরে চিৎকার করছে? মা, ভয় পাবে না। সব ঠিক হয়ে যাবে। কিন্তু আমি নিজেই জানি না কিছু ঠিক হবে কিনা। পরের দিন সকালে আমরা সৌরভকে নিয়ে ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার সৌরভের সাথে প্রায় 1 ঘন্টা কথা বললেন। আমরা বাইরে বসে অপেক্ষা করছিলাম। রাহুল বলল, আমি কখনো ভাবিনি আমাদের সাথে এমন কিছু হতে পারে গি। আমিও না। সৌরভ এত ভালো ছেলে ছিল। হঠাৎ এমন হলো কেন? হয়তো বয়সের কারণে। বা কোনো মানসিক আঘাত গে। ডাক্তার বেরিয়ে এলেন। আপনাদের সাথে কথা বলতে হবে। আমরা ডাক্তারের চেম্বারে ঢুকলাম। আপনাদের ছেলের একটা গুরুতর মানসিক সমস্যা হয়েছে। এটাকে বলা হয় জেনেটিক সেক্সুয়াল অ্যাট্রাকশন। আমরা দুজনেই অবাক। মানে? কিছু ক্ষেত্রে দেখা যায় সন্তান তার মা বা বাবার প্রতি যৌন আকর্ষণ অনুভব করে। এটা একটা বিরল কিন্তু গুরুতর মানসিক অসুস্থতা গু। এর চিকিৎসা আছে? হ্যাঁ, আছে। তবে এটা একটা দীর্ঘ প্রক্রিয়া। প্রয়োজন হবে মনোচিকিৎসা, কাউন্সেলিং আর কিছু ক্ষেত্রে ওষুধ গো। আমার মনে কিছুটা ভরসা ফিরে এলো। কতদিন সময় লাগবে? এটা নির্ভর করে রোগীর অবস্থার উপর। কয়েক মাস থেকে কয়েক বছর পর্যন্ত সময় লাগতে পারে গি। আমি আর রাহুল পরস্পরের দিকে তাকালাম। মনে একটু ভরসা হলো যে এর চিকিৎসা আছে। ডাক্তার আরও বললেন, তবে এই সময়টাতে আপনাদের খুব সাবধান থাকতে হবে। রোগী কখনো কখনো আক্রমণাত্মক আচরণ করতে পারে গি। বাড়ি ফেরার পথে সৌরভ চুপচাপ ছিল। কিন্তু বাড়িতে এসেই সে আবার শুরু করল। মা, ডাক্তার কি বলেছে? ডাক্তার বলেছে তোর চিকিৎসা করতে হবে গু। আমার কোনো চিকিৎসার দরকার নেই। আমি অসুস্থ না গু। রাহুল রেগে গেল। তুই অসুস্থ না তো কি? স্বাভাবিক মানুষ নিজের মায়ের সাথে এসব ভাবে? বাবা, প্রেম একটা স্বাভাবিক অনুভূতি গু। প্রেম? তুই একে প্রেম বলছিস? এরপর থেকে প্রতিদিন সৌরভকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হতো। কিন্তু সে কোনো উন্নতি দেখাচ্ছিল না। বরং দিন দিন আরও জেদি হয়ে যাচ্ছিল। একদিন সে আমাকে বলল, মা, আমি এই বাড়িতে আর থাকতে পারব না গিয়ে। কেন? তুমি আমার প্রেম মেনে নিচ্ছ না। আমাকে পাগল বলে ডাক্তার দেখাচ্ছ গু। সৌরভ, আমি তোর মা। তুই আমার সন্তান। আমাদের মধ্যে এ ধরনের সম্পর্ক হতে পারে না গিয়ে। কেন পারে না? কে বলেছে? সমাজ, নৈতিকতা সবকিছুই এর বিপক্ষে গু। আমি সমাজ, ধর্ম কিছু মানি না। আমি শুধু আমার হৃদয়ের কথা মানি গিয়ে। এদিকে রিয়াও খুব অস্থির হয়ে পড়েছে।
সে প্রায়ই আমার কাছে এসে জিজ্ঞেস করে, মা, সৌরভ ভাই কখন ভালো হবে? শীঘ্রই ভালো হয়ে যাবে মা গু। কিন্তু আমি নিজেই জানি না কবে ভালো হবে। একদিন রিয়া আমাকে বলল, মা, সৌরভ ভাই আমার সাথেও অদ্ভুত আচরণ করছে গু। আমার বুক ধড়ফড় করে উঠল। মানে? সে আমাকে তোমার ব্যাপারে অনেক প্রশ্ন করে। বলে তুমি কি করো, কখন কি করো। আমি বুঝলাম সৌরভ আমাকে পর্যবেক্ষণ করছে রিয়ার মাধ্যমে। রিয়া, তুই ভাইয়ের কোনো প্রশ্নের উত্তর দিবি না গি? কেন মা? কারণ সে এখন অসুস্থও। সেই রাতে হঠাৎ রিয়া কাঁদতে কাঁদতে আমার ঘরে এলো। মা, মা, কি হয়েছে রিয়া? সৌরভ ভাই আমার ঘরে এসেছিল গু। আমার রক্ত শুকিয়ে গেল। কি করেছিল? সে আমাকে বলেছিল তুমি কি করো রাতে, তুমি কি পড়ো, সব জানতে চেয়েছিল উ। আমি রিয়াকে বুকে জড়িয়ে ধরলাম। তুই ভয় পাবি না মা। আমি তোকে রক্ষা করব উ। এরপর আমি রাহুলকে সব বললাম। সে ভীষণ রেগে গেল। এবার হদ্দ হয়ে গেছে। সৌরভকে আলাদা কোথাও রাখতে হবে গু। আমরা ডাক্তারের সাথে কথা বললাম। ডাক্তার বললেন, হ্যাঁ, পরিস্থিতি গুরুতর হয়ে গেছে। হয়তো তাকে হাসপাতালে ভর্তি করতে হবে উ। কিন্তু সৌরভ হাসপাতালে যেতে রাজি নয়। আমি কোথাও যাব না। আমি এই বাড়িতেই থাকব উ। তুই এই বাড়িতে আর থাকতে পারবি না। তুই আমাদের সবাইকে সমস্যায় ফেলে দিয়েছিস গু। সৌরভ হঠাৎ আমার পা জড়িয়ে ধরে কান্নাকাটি শুরু করল। মা, আমাকে ছেড়ে দিও না। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারব না গি। আমার মায়া হলো দেখে। শেষ পর্যন্ত সে আমার সন্তান তো। কিন্তু তার আচরণ এত অস্বাভাবিক যে আমি কিছুতেই তাকে কাছে রাখতে পারি না। সৌরভ, তুই ভালো হয়ে যা। তারপর আমরা সবাই আগের মতো থাকব উ। আমি ভালো আছি মা। আমার কিছু হয়নি গি। এই অবস্থায় আমরা বাধ্য হয়ে সৌরভকে একটা মানসিক হাসপাতালে ভর্তি করলাম। সৌরভকে নিয়ে যাওয়ার সময় সে চিৎকার করে কাঁদছিল। মা, মা, আমাকে এখানে রেখে যেও না। আমি তোমার কাছে থাকতে চাই। আমারও কান্না চলে এলো। যতই হোক, সে তো আমার সন্তান। হাসপাতাল থেকে ফিরে এসে বাড়িটা খুব ফাঁকা লাগছিল। রিয়া আমাকে জিজ্ঞেস করল, মা, সৌরভ ভাই কবে ফিরবে? যখন সে সুস্থ হয়ে যাবে উ। কিন্তু কবে সুস্থ হবে? আমি জানি না মা গু। প্রতি সপ্তাহে আমরা সৌরভকে দেখতে যেতাম। প্রথম দিকে সে আমাদের দেখে খুশি হতো, কিন্তু মাঝে মধ্যেই আবার তার পুরনো কথাবার্তা শুরু করত। মা, তুমি আমাকে বাড়ি নিয়ে যাও। আমি এখানে থাকতে চাই না গি। সৌরভ, তুই সুস্থ হয়ে যা। তারপর বাড়ি আসবি উ। আমি সুস্থ আছি। ডাক্তাররা আমাকে ভুল বুঝেছে গি। কয়েক মাস পর ডাক্তার জানালো যে সৌরভের অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তার আক্রমণাত্মক ভাব কমে গেছে। তবে পুরোপুরি সুস্থ হতে আরও সময় লাগবে গে। 1 বছর পর সৌরভ বাড়ি ফিরল। কিন্তু সে আর আগের মতো নেই। খুব চুপচাপ থাকে। আমার সাথে তেমন কথা বলে না। ডাক্তার বলেছিলেন, চিকিৎসার পর অনেক সময় রোগীরা বিষণ্ণতায় ভোগে গু। সৌরভ এখন নিয়মিত ওষুধ খায়। আর মাসে একবার ডাক্তার দেখায়। আস্তে আস্তে পারিবারিক পরিবেশ স্বাভাবিক হয়ে এলো। একদিন সৌরভ আমার কাছে এসে বলল, মা, আমি তোমার কাছে ক্ষমা চাইতে চাই উ। আমার চোখে পানি এলো। কি জন্য ক্ষমা? আমি তোমাদের সবাইকে কষ্ট দিয়েছি। আমার আচরণের জন্য উ। তুই অসুস্থ ছিলি। এটা তোর দোষ ছিল না গি। কিন্তু আমি তোমাকে খুব বিব্রত করেছিলাম গ। আমি তাকে বুকে জড়িয়ে ধরলাম। সব ভুলে যা। আমরা এখন আগের মতো আছি উ। সৌরভ এখন কলেজে পড়াশোনা চালিয়ে যাচ্ছে। তার অনেক বন্ধুবান্ধব হয়েছে। রিয়াও এখন স্বাভাবিক। সে আর ভয় পায় না। রাহুল বলে, আমি কখনো ভাবিনি আমাদের পরিবারে এমন একটা ঝড় বয়ে যাবে গু। কিন্তু আমরা সবাই মিলে সেই ঝড় মোকাবেলা করেছি গু। একদিন সৌরভ আমাকে বলল, মা, আমি একটা মেয়েকে পছন্দ করি গু। আমি খুশি হলাম। সত্যি? হ্যাঁ। ও আমার ক্লাসমেট। খুব ভালো মেয়ে গি। তার সাথে পরিচয় করিয়ে দিবি আমাদের? হ্যাঁ, একদিন নিয়ে আসব গু। আমি বুঝলাম সৌরভ সত্যিই সুস্থ হয়ে গেছে। এখন সে স্বাভাবিক একটা জীবনযাপন করতে চাইছে। কয়েক মাস পর সৌরভ তার বান্ধবী সুমিতাকে নিয়ে এলো। খুব ভালো মেয়ে। সৌরভের সাথে তার সম্পর্ক খুব স্বাভাবিক।
রাহুল বলল, মনে হচ্ছে আমাদের খারাপ দিনগুলো শেষ হয়ে গেছে গি। আমিও তাই ভাবি। এখন আমাদের পরিবার আগের মতো সুখে আছে। সৌরভ পড়াশোনায় মন দিয়েছে। রিয়াও ভালো ছাত্রী। কিন্তু সেই ভয়ানক দিনগুলোর কথা মাঝে মধ্যে এখনও মনে পড়ে। তখন আমি ভেবেছিলাম আমাদের পরিবার ভেঙে যাবে। কিন্তু ভালোবাসা আর ধৈর্যের সাহায্যে আমরা সব কাটিয়ে উঠেছি। 1 বছর পর সৌরভ আর সুমিতার বিয়ে হল। বিয়ের দিন সৌরভ আমাকে বলল, মা, তুমি আমাকে দ্বিতীয়বার জীবন দিয়েছ গু। কিভাবে? আমি যখন অসুস্থ ছিলাম তুমি আমাকে ছেড়ে দাওনি। চিকিৎসা করিয়ে আবার সুস্থ করেছ উ। আমার চোখে পানি এলো। তুই আমার সন্তান। মা কখনো সন্তানকে ছেড়ে দেয় না গে। সৌরভের বিয়ের পর আমাদের বাড়িতে আরও একটা মেয়ে এলো। সুমিতা খুব ভালো পুত্রবধূ। এখন আমাদের পরিবার আরও বড় হয়েছে। সবাই মিলে খুশিতে আছি। সেই অন্ধকার দিনগুলো এখন একটা দুঃস্বপ্নের মতো মনে হয়। কিন্তু সেই অভিজ্ঞতা আমাদের পরিবারকে আরও শক্তিশালী করে তুলেছে। আমি বুঝেছি যে জীবনে যত বড় সমস্যাই আসুক, পরিবারের সবাই মিলে থাকলে সব কিছু কাটিয়ে ওঠা যায়। সৌরভ এখন একটা ভালো চাকরি করে। সুমিতাও কাজ করে। তারা একসাথে সুখে আছে। রিয়া এখন কলেজে পড়ে। সে খুব মেধাবী। আমরা তার জন্য গর্বিত। আর আমি আর রাহুল, আমরা আমাদের সন্তানদের সুখ দেখে খুশি। জীবনটা এভাবেই চলছে, প্রতিদিনের ছোট ছোট আনন্দ নিয়ে। একদিন সুমিতা আমাকে বলল, মা, আমরা একটা সুখবর দিতে চাই উ। কি সুখবর? আমি গর্ভবতী উ। আমার আনন্দের সীমা রইল না। শীঘ্রই আমি নানি হতে যাচ্ছি। সৌরভও খুব খুশি। মা, আমার সন্তান তোমার মতো হোক গু। কেন আমার মতো? তুমি একজন আদর্শ মা। তুমি আমাকে সবচেয়ে কঠিন সময়ে পাশে ছিলে গি। 9 মাস পর আমাদের পরিবারে একটা ছোট্ট কন্যা সন্তান এলো। তার নাম রাখলাম অনন্যা। অনন্যাকে দেখে আমার মনে পড়ল সৌরভ আর রিয়ার ছোটবেলার কথা। তারাও এভাবেই ছোট্ট ছিল। এখন আমাদের বাড়িতে আবার শিশুর কান্না, হাসি। ঘরে আবার আনন্দের আবহ। সৌরভ খুব ভালো বাবা। অনন্যার প্রতি তার ভালোবাসা দেখে আমি নিশ্চিত হই যে সে পুরোপুরি সুস্থ হয়ে গেছে। জীবনের সেই কঠিন অধ্যায় আমরা সফলভাবে শেষ করেছি। এখন শুধু সামনের দিকে এগিয়ে চলার পালা। আমি প্রতিদিন আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি যে তিনি আমাদের পরিবারকে রক্ষা করেছেন। এই গল্পটি আমার জীবনের সবচেয়ে কঠিন অভিজ্ঞতা। কিন্তু এই অভিজ্ঞতাই আমাকে শিখিয়েছে যে মানুষের জীবনে যত বড় সমস্যাই আসুক, ধৈর্য আর ভালোবাসা দিয়ে সব কিছু সমাধান করা সম্ভব। আজ যখন আমি পেছনে তাকিয়ে দেখি, মনে হয় সেই দিনগুলো ছিল একটা পরীক্ষা। একটা পরিবার হিসেবে আমরা কতটা শক্তিশালী সেটা দেখার পরীক্ষা। আর আমরা সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। এখন আমাদের পরিবারে শান্তি। সৌরভ একজন ভালো স্বামী আর বাবা। রিয়া একজন ভালো ছাত্রী। সুমিতা একজন আদর্শ পুত্রবধূ। আর ছোট্ট অনন্যা আমাদের সবার আদরের। জীবন এখন স্বাভাবিক ছন্দে এগিয়ে চলেছে। আর আমি আশা করি এভাবেই সবসময় চলবে। এই গল্পের শেষে আমি একটা কথাই বলতে চাই, পরিবারের বন্ধন সবচেয়ে শক্তিশালী। যত বড় ঝড়ঝাপটাই আসুক, পরিবারের সবাই মিলে থাকলে সব কিছু কাটিয়ে ওঠা সম্ভব। আমাদের পরিবারের গল্প এখানেই শেষ। একটা সুখী পরিবারের গল্প।